জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলায় 2 পুলিশের মৃত্যুদণ্ড ও 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ 3 শিক্ষকের 10 বছরের কারাদণ্ড ও সাবেক প্রক্টর শরীফুল ইসলামের 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই রায় দেন। এর আগে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। আবু সাইদ হত্যা মামলায় গত বছরের 6 আগস্ট বেরোবির সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ ও রংপুরের সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামান বেল্টু সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল 2। মামলায় বেরোবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ 6 জন কারাগারে আছেন। অন্য 24 আসামি মামলার শুরু থেকে পলাতক। 2024 সালে 16 জুলাই বিশ্ববিদ্যালয় গেটের সামনে জুলাই আন্দোলন চলাকালে পুলিশের নির্মম বুলেট কেড়ে নেয় আবু সাইদের তাজা প্রাণ। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। রায় নিয়ে রাষ্ট্র ও আসামি পক্ষ কি প্রতিক্রিয়া জানিয়েছে সে সম্পর্কে আমাদের জানান। রায়েকা, আজকে যে জুলাই আগস্ট আন্দোলনে সবচেয়ে যে আলোচিত ঘটনাটি ছিল, প্রথম যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল আবু সাইদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার আজকে রায় ঘোষণা হয়েছে এবং রায়ের পর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বক্তব্য রেখেছেন মিডিয়ার সামনে। তিনি বলেছেন যে তাদের পরিবারের পক্ষ থেকে একটা অভিযোগ করা হয়েছে যে অনেক আসামির সাজা কম হয়েছে। সেই প্রেক্ষিতে তিনি বলেছেন যদি তারা পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর মনে করেন যে কোনো আসামির সাজা কম হয়েছে, বাড়ানোর সুযোগ আছে, সেক্ষেত্রে তারা আপিল করতে পারেন, সেই সুযোগ তাদের রয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে 2 জন আসামি সরাসরি গুলি করেছিলেন, তাদের মৃত্যুদণ্ড দিয়েছে, তাতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে তাদেরকে গুলি করার জন্য যারা নির্দেশনা দিয়েছিলেন সেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের সাজা কম হয়েছে, এটা তারা বলছেন। কোনো আসামি কিন্তু এই মামলায় সাজা থেকে বা রেহাই পাননি, কাউকে কিন্তু খালাস দেওয়া হয়নি এবং সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এই মামলায় আমরা দেখেছি যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে 2 জনকে, যাবজ্জীবন 3 জনকে, 10 বছরের সাজা দেওয়া হয়েছে 5 জনকে, 5 বছরের সাজা দেওয়া হয়েছে 8 জনকে, 3 বছরের সাজা দেওয়া হয়েছে 11 জনকে এবং একজনকে দেওয়া হয়েছে যার হাজতবাস পর্যন্ত সময়টাকে এই সাজা হিসাবে গণ্য করা হবে। এবং আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। অপরদিকে আসামি পক্ষের যারা যে 6 জন এখানে উপস্থিত ছিলেন এই মামলায়, 24 জন কিন্তু পলাতক আর 6 জন আজকে উপস্থিত ছিলেন, তারা কিন্তু রায়ের পর প্রতিক্রিয়ায় আসামি পক্ষের আইনজীবীরা কিছুটা অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা আপিল করবেন সেটা বলেছেন। এবং আমরা দেখেছি এই মামলায় যারা সাজা পেয়েছেন, মৃত্যুদণ্ড সাজা যে 2 আসামি, তারা বের হয়ে এখানে কিন্তু বেশ উচ্চবাচ্য করেছেন। তারা বলছেন তারা নির্দোষ, তাদেরকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে, তারা সরকারি কাজ করেছেন, দায়িত্ব পালন করেছেন, তারা এমনটি বলেছেন এবং তারা কিন্তু জয় বাংলা স্লোগান এখানে দিয়েছেন। এবং আজকে আমরা দেখেছি রায় ঘোষণার সময় বিচারপতিরাও কিন্তু এনটিভিকে ধন্যবাদ জানিয়েছেন এই কারণে যে জুলাই আগস্টের 16 জুলাই যখন এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয় দুপুর 2:15 সেই সময় এনটিভি লাইভে ছিলেন। এনটিভির দুপুরের সংবাদ যেহেতু 2টায় 2:15 পর্যন্ত, তখন কিন্তু লাইভে ছিলেন। ওই সংবাদটি তখন এনটিভিতে সরাসরি সম্প্রচার করা হয় এবং সেই লাইভ ফুটেজের ছবি দিয়ে কিন্তু এই মামলাটি তারা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। এই জন্য চিফ প্রসিকিউটর কিন্তু এই জন্য এনটিভিকে ধন্যবাদ জানিয়েছেন এবং সাংবাদিকদের বলেছেন যে আগামীতে যেন সাংবাদিকরা বিভিন্ন কার্যক্রমে তাদের কাছে যেই তথ্যপত্র থাকবে সেটা দিয়ে যেন প্রসিকিউশনকে সহযোগিতা করেন। এবং তিনি কিন্তু এনটিভির যে মইনুল হক রংপুরের যে স্পেশাল করেসপন্ডেন্ট, তার সাথে কিন্তু আজকে সকালবেলায় রায়ের আগেই চিফ প্রসিকিউটর ফোনে আমার মোবাইলে কথা বলেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন যে তিনি এসে যে এখানে সাক্ষ্য দিয়েছেন, তিনি কি দেখেছিলেন, কি ঘটনা প্রবাহ হয়েছিল সেটা কিন্তু সাক্ষ্যে তিনি বলেছিলেন এবং তার সাক্ষ্যটা কিন্তু এখানে অকাট্য প্রমাণ হিসেবে কিন্তু বেশ কাজে লেগেছে, এটা ট্রাইব্যুনালও বলেছেন এবং প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে। এখন দেখা যাক এই রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর যখন আপিল হবে, আপিলে কি হয় এবং যে আসামিরা পলাতক আছেন তাদেরকে গ্রেফতার করে এই সাজা কিভাবে কার্যকর করা যায় সেটা রাষ্ট্রপক্ষ এবং সরকার সেটা নিশ্চয়ই নিশ্চিত করবেন। রায়েকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসিন এই রায় ঘোষণা করেন। গত রোববার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করে। তবে মামলায় ফয়সাল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। মামলার বিচার চলাকালে আদালত 14 জনের মধ্যে 13 জনের সাক্ষ্য গ্রহণ করে। গত বছরের 17 নভেম্বর পর্যন্ত ফয়সাল করিম এই মামলায় জামিনে ছিলেন। এরপর ওসমান হাদি হত্যার ঘটনার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। এর মধ্যে গত মাসে তিনি ভারতে গ্রেফতার হয়েছেন। নতুন করে জ্বালানিবাহী জাহাজ দেশে আসায় জ্বালানি খাতে কিছুটা স্বস্তি ফিরলেও ভোগান্তি কমেনি জ্বালানি গ্রাহকদের। দীর্ঘ লাইনে অপেক্ষা করে সংগ্রহ করছে তেল। বিশেষ করে বিপদে পড়েছে রাইড শেয়ারকারীরা। ডিপো থেকে পাম্পগুলো বরাদ্দকৃত তেল পেলেও অতিরিক্ত চাহিদার কারণে তেল সরবরাহে বেগ পেতে হচ্ছে পাম্প কর্তৃপক্ষকে। তামজিদ সুমনের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে প্রতিদিনই আসছে আমদানিকৃত জ্বালানিবাহী জাহাজ। অগ্রাধিকার দিয়ে চলছে খালাসের কাজ। পাইপলাইনে আছে আরও 5টি জাহাজ। এমন পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরেছে জনমনে। সরকারও আশা প্রকাশ করছে আগামী সপ্তাহের মধ্যে জ্বালানি সংকটের আশঙ্কা কেটে যাবে। তবে শঙ্কা কাটেনি গ্রাহকদের মনে। তেল পাওয়া যাবে না এমন শঙ্কা থেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে গাড়ির ট্যাঙ্ক ভর্তি করে তেল সংগ্রহ করছেন গ্রাহকরা। সকাল 6টা আমতলী ওই পাশ থেকে সিরিয়াল দিচ্ছে। সবগুলো পেট্রোল পাম্প গতকাল ঘুরছি, 4-5টা পেট্রোল পাম্পে মনে করেন ঘুরেও কোনো সিরিয়াল পাচ্ছি না। 7-8 ঘন্টা ধরে অনেকে দাঁড়ায় আছে। বেশ কয়েকটি পাম্প ঘুরে তেল না পেয়ে হতাশা প্রকাশ করেছেন অনেকেই। টাফ হয়ে যাচ্ছে প্রতিদিনই নেওয়াটা। খুবই সমস্যা। ধরেন আমাদের আধা বেলা এখানে চলে গেছে কর্মব্যস্ততার মধ্যে। মনে করেন তেল নিয়ে বেরোতে দুপুরে লাঞ্চের টাইম। বরাদ্দ অনুযায়ী সরকার পাম্পগুলোতে তেল সরবরাহ করলেও পাম্প কর্তৃপক্ষ বলছেন অস্বাভাবিক চাহিদার কারণেই ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। এখন আমরা যে চাহিদা আছে সেই চাহিদাটা আমরা মেটাতে পারছি। মানুষ প্যানিকড হয়ে গেছে, মনে করে যে আমরা পাবো না। যেভাবে আসছে আমরা আশাবাদী এই সংকটটা আমরা উতরিয়ে যেতে পারবো। জ্বালানি সংকট সাময়িক দাবি করে যুদ্ধ পরিস্থিতি পুরোপুরি থেমে গেলে তেলের ভোগান্তি কেটে যাবে বলে আশা করেছেন পাম্প মালিকরা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্ববাজারে দরপতনের কারণে একদিনের ব্যবধানে দেশের সোনার দাম কমেছে 4,425 টাকা। নতুন দাম আজ বৃহস্পতিবার সকাল 10টায় কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। বুধবার সকালে সোনার দাম ভরিতে 6,590 টাকা বেড়েছিল। দাম কমায় আজ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে 2,47,977 টাকায়। এছাড়া প্রতি ভরি 21 ক্যারেটের দাম কমে হয়েছে 2,36,721 টাকা, আর 18 ক্যারেটের ভরি 2,02,895 টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে 1,65,279 টাকা। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলায় 2 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ও 3 জনকে যাবজ্জীবন সহ 30 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছে প্রসিকিউশন, তবে এই রায়ের বিরুদ্ধে আপিলে যাবেন বলে জানান আসামি পক্ষের আইনজীবীরা। রিপোর্ট করছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। সেই হত্যার ঘটনায় 30 জনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শেষে রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে 3 জনকে। তারা হলেন পুলিশের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামান, সাবেক পরিদর্শক রবিউল ইসলাম ও এসআই বিভূতিভূষণ রায়। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক হাসিবুর রশিদ ও রংপুরের সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামান বেল্টু সহ 5 জনকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া 8 জনকে 5 বছর করে, 11 জনকে 3 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। আর আসামি মোহাম্মদ আনোয়ার পারভেজকে তার হাজতবাস পর্যন্ত দণ্ড দেয় ট্রাইব্যুনাল। অন্য কোনো মামলা না থাকলে তিনি কারাগার থেকে মুক্তি পাবেন। রায় ঘোষণার পর এজলাসের কাঠগড়া থেকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেয়ার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায় নিজেদের নির্দোষ দাবি করে প্রতিবাদ জানান।
এই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 3 আসামি সহ 24 জন মামলার শুরু থেকে পলাতক আছেন। রায়ের প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, তথ্যোপাত্ত ও সাক্ষ্যের মাধ্যমে তারা প্রমাণ করতে পারায় কোনো আসামি খালাস পাননি। পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর আসামিদের কারোর সাজা বাড়ানোর সুযোগ থাকলে আপিল করার কথাও জানান তিনি। 2 জনের মৃত্যুদণ্ড হয়েছে, 3 জনের যাবজ্জীবন হয়েছে। আর আমাদের যে ধরনের চার্জ ছিল তাদের ভূমিকা অনুযায়ী সেই সাজাগুলো হয়েছে বলে মনে হয়। তবে তারপরেও আমরা পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে সেটা পর্যালোচনা করে যদি আমাদের কাছে মনে হয় যে যেসব চার্জ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে সেইগুলোর বিরুদ্ধে আমরা আপিল করার সুযোগ থাকলে সেগুলো পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়া সাপেক্ষে আমরা সেটা সিদ্ধান্ত নেব। ভিডিও ফুটেজ দিয়ে মামলা প্রমাণ করতে সহায়তা করায় এনটিভির প্রতি কৃতজ্ঞতা জানান চিফ প্রসিকিউটর। রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালও এনটিভিকে ধন্যবাদ জানান। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের এনটিভির সেই সাংবাদিক মইনুল হক। তিনি জীবনের ঝুঁকি নিয়ে তার ক্যামেরাম্যান সহ এই ভিডিও ফুটেজ ধারণ করার কারণেই এই নির্মম হত্যাকাণ্ডটি সারা দুনিয়ার মানুষ, সারা পৃথিবী দেখতে পেয়েছিল। রায়ের বিরুদ্ধে আপিলে যাবেন বলে জানান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আইনজীবী। সেখানে ন্যায় বিচার পাবেন বলেও মনে করেন তিনি। পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পর মহামান্য আপিল বিভাগে এই বিষয়গুলো সহ আরও অন্যান্য বিষয়ে যেভাবে মামলা আপিল করার সময় আসবে সবগুলো উপস্থাপন করে আপিল করলে ইনশাল্লাহ আমরা খালাস পাবো। জুলাই আগস্ট আন্দোলনে আবু সাঈদ হত্যাকাণ্ডটি দেশ বিদেশে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। সেই আলোচিত হত্যাকাণ্ডে 30 আসামিকেই বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ট্রাইব্যুনাল। এখন পরিবারের প্রত্যাশা হচ্ছে পলাতক আসামিদেরকে দ্রুত ধরে এনে এই রায় বাস্তবায়ন করা, একই সাথে যাদের সাজা কম হয়েছে তাদের সাজা বাড়ানোর জন্য রাষ্ট্রপক্ষ যাতে ব্যবস্থা নেন। হাসান জাভেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। বগুড়া 6 ও শেরপুর 3 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। সকাল 7:30টায় শুরু হয়ে ভোট গ্রহণ শেষ হয় বিকেল 4:30টায়। পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। বগুড়া 6 আসনে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশাহ শহরের শিববাড়ি হাসনা জাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং জামাত প্রার্থী আবিদুর রহমান সেউজগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। দুপুরের দিকে ফলাফল শিটে অগ্রিম স্বাক্ষর নেয়ার অভিযোগ করেন জামাত প্রার্থী। পরে জেলা নির্বাচন অফিস থেকে নতুন ফলাফল শিট দেয়া হয়েছে। এদিকে শেরপুর 3 আসনে দুপুরের দিকে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন জামাত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের বের করে দেয়া সহ মারপিট করেছে বিএনপি নেতাকর্মীরা। 2টি কেন্দ্রে জাল ভোট দেওয়ার প্রচেষ্টায় বিএনপির কয়েক সমর্থককে আটকের একই অভিযোগে বিএনপির এক জামাত নেতাকে আটক করে পুলিশে দেয়া হয়। বগুড়া 6 আসনের ভোট গ্রহণের খবর জানতে যাচ্ছি, সেখানে আছেন আমাদের সহকর্মী আতিকুর রহমান সোহাগ। সোহাগ, ভোট গ্রহণ তো শেষ হয়েছে, এখন গণনা কি শুরু হয়েছে কিনা আমাদের জানাবেন। জি আদিবা সকাল সেই 7:30 থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। ঠিক 4:30টায় কিন্তু ভোট গণনা শুরু হয়েছে, এখানে ভোট প্রদান শেষ হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের এই নাটাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে এই কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে কোনো ভোটার আর নেই, বন্ধ করে দেওয়া হয়েছে। ভিতরে ব্যালট পেপার ঢালা হয়েছে এবং সেগুলো বাছাইয়ের কাজও চলছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু গণনার ফলাফলও জানা যাবে। তো এই চিত্রে কিন্তু শুধু এখানকার নয়, এর আশেপাশে আমরা যত কেন্দ্রে গিয়েছি সব কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং সেখানে বাছাই ব্যালট পেপার যাচাই বাছাইয়ের কাজও চলছে। তো আমরা বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু কথা বলেছি, যদিও জামাত প্রার্থী নানা অভিযোগের কথা বললেও সেগুলোতে খুব একটা প্রমাণিত নয় এরকমই বলছে বিএনপিরা। যদিও বিভিন্ন এজেন্টদের হুমকি ধামকির কথা বলা হলেও কিন্তু কোথাও কোনো এ ধরনের অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। তো আমরা এই মুহূর্তে এখানে কিন্তু আমার পিছনে যে কেন্দ্রীয় রাজশাহী বিভাগীয় ড্যাবের যে সমন্বয়ক এখানে রয়েছে ডক্টর মোহাম্মদ শাহজাহান আলী, উনি সকাল থেকে কিন্তু বিভিন্ন এলাকাও পরিদর্শন করেছেন। তার সঙ্গে আমরা কথা বলেছি, উনি বলেছেন যথেষ্ট সুষ্ঠু এবং শান্তিপূর্ণ বেশ উৎসবের আমেজেই কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আর এই কেন্দ্রে কিন্তু প্রায় 3900 ভোটার ছিল।
এবং বিপুল সংখ্যক পুরুষের চেয়ে নারী ভোটাররাই কিন্তু বেশি এখানে ভোট প্রদান করেছে এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যেই। তো আর কিছুক্ষণ পরেই ফলাফল জানা যাবে, এরপরই আসলে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, তারা তারেক রহমানের এই আসনটা ছেড়ে দেওয়া আসন আবার তাকে ফিরে দিবে রিজাউল করিম বাদশার মাধ্যমে, এমনটাই উচ্ছ্বাসই তারা রয়েছে। আদিবা, জানছিলাম ভোট গ্রহণের খবর। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালে গত এক সপ্তাহে হামজনিত নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৩ শিশু। চিকিৎসকরা বলছেন সময় মতো হাসপাতালে না আনা এবং টিকাদানে ঘাটতির কারণেই বাড়ছে মৃত্যু ঝুঁকি। হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত ৩ শিশুর পরিবারই শুরুতে ঢাকার বাইরে ঘরোয়া পরিবেশে বা সাধারণ জ্বর ভেবে চিকিৎসা দিচ্ছিল, কিন্তু পরবর্তীতে খিঁচুনি ও তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাদের দ্রুত ঢাকায় আনা হয়। আশঙ্কাজনক অবস্থায় শিশুদের লাইফ সাপোর্টে রাখা হলেও শেষ রক্ষা হয়নি। দুবাই প্রবাসী কুমিল্লার শাহ আলমের মৃতদেহ তার বাড়িতে ফিরেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। পরিবারের সচ্ছলতা ফেরাতে 1 যুগ আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শাহ আলম ভূঁইয়া। গত 1 এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ইরানের সাথে ইসরায়েল আমেরিকার যুদ্ধকালে একটি ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ তার কর্মস্থলে এসে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। 4 সন্তানের জনক শাহ আলমের মৃতদেহ আজ বিকেলে গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় তার স্ত্রী, 2 ছেলে ও 2 মেয়ের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। 1,28,00,000 করদাতার মধ্যে মাত্র 45 লাখ মানুষ রিটার্ন জমা দেন উল্লেখ করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, বাকিদের খুঁজে বের করা হবে। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় প্রশাসন আয়োজন করে প্রাক বাজেট মতবিনিময় সভা। কর আদায়ের আওতা বাড়ানোর পাশাপাশি কর দেওয়ার জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করতে আরও বেশি পরিকল্পনা নেওয়ারও আহ্বান জানান সরকারি কর্মকর্তারা। এনবিআর চেয়ারম্যান বলেন, দেশে বিপুল সংখ্যক করদাতার তালিকা যাচাই বাছাই করলে হয়তো দেখা যাবে অনেক টিআইএনধারী কর দেওয়ার মতো অবস্থায় নেই। এ কারণে যাচাই বাছাই করে সঠিক তালিকা হলে রাজস্ব আরোহণে আরও সচ্ছলতা আসবে বলে জানান তিনি। বরিশালে মহানগর ছাত্রদলের নতুন কমিটির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্রদল নেতাকর্মীরা। দুপুরে সদর হাসপাতালের সামনে থেকে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করে তারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়। এ সময় তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে। প্রকৃত ছাত্রদের নিয়ে জেলা ও মহানগর কমিটি করার দাবি জানায় নেতাকর্মীরা। পরে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। কুষ্টিয়ায় খোকসায় নিখোঁজ ভ্যান চালক মোহাম্মদ আজিম মোল্লাকে উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী ও তার পরিবার। দুপুরে খোকসা বাসস্ট্যান্ডে মানববন্ধনে আজিমের স্ত্রী, ছেলে, মেয়ে সহ পরিবারের সদস্য ও এলাকার শতাধিক নারী পুরুষ মানববন্ধনে অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল খোকসা উপজেলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় আজিমের পরিবারের সদস্যরা দাবি করেন, জমি নিয়ে বিরোধের জেরে পার্শ্ববর্তী আব্দুল মান্নানের পরিবারের লোকজনের সাথে আজিমের বিরোধ চলছিল। 3 এপ্রিল সন্ধ্যার পর খোকসা বাসস্ট্যান্ড থেকে নিখোঁজ হন ভ্যান চালক আজিম। বিজু, সাংরাই, বৈশু, বিশু, বিহু উপলক্ষে আনন্দ ও উন্মাদনায় রাঙামাটি ও খাগড়াছড়িতে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রতি বছর এই শোভাযাত্রার মাধ্যমে মূলত বৈশাখের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকালে সভায় বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার। এদিকে পাহাড়ে বর্ষবরণ উৎসব উপলক্ষে খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের বৈশ্য শোভাযাত্রা ও ডিসপ্লে প্রদর্শিত হয়েছে। শোভাযাত্রাটি টাউন হল মাঠ থেকে শুরু হয়ে শাপলা চত্বর ঘুরে সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়। এদিকে শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় অসন্তুষ্টি এবং হতাশা প্রকাশ করেছেন তার মা-বাবা সহ স্বজনেরা। তাদের অভিযোগ, পুলিশ কর্মকর্তা, হত্যা নির্দেশদাতা সহ মূল আসামিদের সর্বোচ্চ শাস্তি হয়নি এবং মামলা থেকে বাদ দেওয়া হয়েছে কয়েকজন আসামিকে। বহুল আলোচিত এই হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেফতার এবং দ্রুত রায় কার্যকরের দাবি পরিবার সহ এলাকাবাসীর। শওকত করিমের ডেস্ক রিপোর্ট।
যে ছেলেটি ছিল পুরো পরিবারের মধ্যমণি, বাবা মায়ের শেষ ভরসা, সে আজ ৩.৫ হাত মাটির নিচে। অপলক দৃষ্টি কবরের দিকে বাবা মায়ের, যেন ছেলের সঙ্গে নিস্তব্ধ কথোপকথন। রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া গ্রামের বাড়িটা আজও খা খা করছে। দীর্ঘ প্রতীক্ষার পর বহুল আলোচিত আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা। তবে তাতে একরাশ হতাশা জুলাই আন্দোলনের প্রথম শহীদের গর্বিত বাবা মায়ের। অনেক কঠিন বিচার হওয়া উচিত ছিল। এই বিচার আর মাত্র 2 জনের ফাঁসি, আরো বেশি করে মানুষের ফাঁসি হওয়া উচিত ছিল অপরাধী যারা। তো অনেক আসামি তো ছাড়ে আড়ে গেছে যারা অপরাধী। এখনো চেয়ে থাকেন মা, ভাবেন এই বুঝি সাঈদ ফিরল, কিন্তু না, ফেরে শুধু তার রক্তমাখা স্মৃতি আর দীর্ঘশ্বাস। সরকারে আরো জানি আসামি ধরে, আরো জানি জেল দেয়, তাই আমরা খুশি হতে হয়। তাছাড়া আমরা খুশি নয়। আমার ছেলে মেলা অত্যাচার করছে। চোখে মুখে কেবলই বিষাদ। ছেলের হত্যাকারীদের, নির্দেশদাতাদের কঠিন শাস্তি কার্যকর দেখে মরবার স্বাদ তাদের। আবু সাঈদের পরিবার সহ এলাকাবাসীর অভিযোগ, হত্যাকাণ্ডের নির্দেশদাতা সহ আসামিদের নিশ্চিত হয়নি সর্বোচ্চ শাস্তি। সকলেই দেখেছে যে কারা হত্যা করেছে, কারা সম্পৃক্ত ছিল। তো মাত্র 2 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে আসলে এই রায়টা আমার কাছে মনে হয় না সন্তুষ্ট। পুলিশের যারা রংপুরে ঊর্ধ্বতম কর্মকর্তা, তাদের সাজা কম হয়েছে। ছাত্রলীগ সভাপতি যে প্রমল বড়ুয়া ছিল, কিন্তু তার ফাঁসি হওয়া দরকার ছিল। ফ্যাসিস্টদের কাছে ভীতিকর নাম। জাফরপাড়া ছাড়িয়ে আজ জাতির গর্বিত সন্তান আবু সাঈদ। হত্যা মামলার রায় ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের বিচার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অধ্যায়। রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় গেটের সামনে পুলিশের নির্মম বুলেট কেড়ে নেয় সাঈদের তাজা প্রাণ। এরপরই সারা দেশে ছড়িয়ে পড়ে আন্দোলনের স্ফুলিঙ্গ। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। দলীয় প্রতীকে নির্বাচনের বিধান বাদ দিয়ে সংসদে পাশ হয়েছে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল। এর আগে বিরোধী দলের আপত্তির মধ্যেই সংসদে পাশ হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ, সুপ্রিম কোর্ট সচিবালয় এবং বিচারক নিয়োগ রহিতকরণ বিল। গণবিরোধী বিল পাশের অভিযোগ এনে অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। এ নিয়ে 3 বার ওয়াকআউট করল বিরোধী দল। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় সংসদের প্রথম অধিবেশনের দ্বাদশ বৈঠক। আইনমন্ত্রী মানবাধিকার রহিতকরণ বিল সংসদে উত্থাপন করলে এর বিরোধিতা করেন বিরোধী দলীয় এমপি। জাতীয় মানবাধিকার কমিশনের নামে বিরোধী দল ও মতকে দমন কমিশন হিসেবে সেটি ব্যবহার করা হয়েছে। 2025-এর অধ্যাদেশটি ল্যাপস করার মধ্য দিয়ে জাতি আবার ব্যাকওয়ার্ডের দিকে যাবে। যাতে করে 2009 সালের আইনটা বাতিল করে দিয়েছিলেন, মানবাধিকার কমিশনের জায়গাটা অসম্পূর্ণ না থাকে, ফাঁকা না থাকে, সেই কারণে আপাতত আমরা 2009 সালের আইনটাকে রেস্টোর করেছি। কেউ বলতে যাতে না পারে বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশন নাই। এরপর সুপ্রিম কোর্ট পৃথক সচিবালয় এবং বিচারক নিয়োগ রহিতকরণ বিল উত্থাপন করলে বিরোধী দল এই বিলকে বিচার বিভাগের উপর সরকারের হস্তক্ষেপ হিসেবে আখ্যা দেয়। এটি বিচার বিভাগের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ, বিচার বিভাগের স্বাধীনতার চরম লঙ্ঘন। ফ্যাসিবাদী কায়দায় নিম্ন আদালতকে ব্যবহার করে বিরোধী মত দমনের আয়োজন চলছে। মাননীয় স্পিকার, বিচার বিভাগের স্বাধীনতা আমরা চাই। একজন বিচারক যদি মিসকন্ডাক্ট করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই, মন্ত্রণালয়ের নাই, সরকারের নাই। সেখানেও আমরা শুধুমাত্র তদন্ত করে একটা প্রস্তাব পাঠাতে পারি। আলটিমেট ডিসিশন মেকিং অথরিটি সুপ্রিম কোর্ট। মধ্যাহ্নবিরতির পর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল পাশের সময় আপত্তি জানিয়ে ওয়াক আউট করে বিরোধী দল। বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাশ হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াক আউট করছি। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াক আউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য, সমস্ত প্রক্রিয়া তারা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।
আশা করি মাগরিবের নামাজের পরে আবার অংশগ্রহণ করবেন। এদিন সংসদে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল, এনার্জি রেগুলেটরি কমিশন, পাবলিক প্রকিউরমেন্ট বিল সহ বেশ কয়েকটি বিল পাশ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের মধ্যে সরকারি দলের বিপক্ষে 16টি নোট অফ ডিসেন্ট দিয়ে আপত্তি জানিয়েছে বিরোধী দল। সেগুলো বিল আকারে উত্থাপনের সময় আলোচনার সুযোগ রাখা হয়েছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের পর গণভোট অবৈধ হলে জাতীয় নির্বাচন অবৈধ, এমন মন্তব্য করেছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী। আর অ্যাডভোকেট শিশির মনিরের মতে বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নে সরকারের অবস্থানে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। সকালে ডাকসুর আলোচনার সভায় এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। সংবিধান ও সংস্কার, নতুন বাংলাদেশ নাকি পুরনো ফ্যাসিবাদ শিরোনামে আয়োজিত আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। সভায় অংশ নেন শিক্ষাবিদ, আইনজীবী, রাজনীতিবিদ সহ অনেকে। এটা হলো একমাত্র ধারা যেখানে এই সভরেন শব্দটা ব্যবহার করা হয়েছে। বক্তারা বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, মানবাধিকার ও দুর্নীতির লাগাম টেনে ধরা। এজন্যই সংবিধান সংস্কার প্রয়োজন। বিএনপি মাঝখান দিয়ে দুই নৌকার মধ্যখানে পানিতে তলানো ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আমরা সর্বশেষ বিএনপির প্রতি এই শুভকামনা জানাচ্ছি, সৎ পরামর্শ দিচ্ছি, এই আত্মঘাতী পথে তোমরা চলো না। ডাকসুকে অনুরোধ করছি, আমাদের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকে। আমি আর শিশির বাংলাদেশ সরকারের যে কোনো মন্ত্রীকে অন রেকর্ড কনস্টিটিউশনাল ইস্যুতে চ্যালেঞ্জ করে গেলাম। যদি আমাদের থাকে চ্যালেঞ্জ করতে পারেন, প্লিজ কাম অন ডেস্ক। আমি আর শিশির বাংলাদেশ সরকারকে চ্যালেঞ্জ করে গেলাম অন কনস্টিটিউশন। প্লিজ কাম টু টক অ্যাবাউট দ্য কনস্টিটিউশন অ্যান্ড হিস্ট্রি। গণমত উপেক্ষা করে জন আকাঙ্ক্ষা পূরণ কোনো সরকারের পক্ষে সম্ভব নয় বলে জানান রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। আমি গণভোট মানব না, কারণ গণভোট মানলে আপনার জুলাইয়ে আমি যে সিগনেচার করে এসেছি ওগুলি আমার মানতে হবে। সংবিধানের ভিতরে চেকস অ্যান্ড ব্যালেন্স এস্টাবলিশ করতে হবে, তাহলে আমাদের ক্ষমতা কুক্ষিগত করা যাবে না। কাজে ওটা আমি মানব না, কিন্তু মানব কোনটা? নির্বাচন। আপনি যদি আপনার এটা আইনি ব্যাখ্যা ব্যারিস্টার শিশির দিয়ে গেছেন, আপনি যদি জুলাইকে না মানেন, গণ অভ্যুত্থানকে না মানেন, যেটা অবৈধ, তাহলে নির্বাচন অবৈধ। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির বলেন, বিচার বিভাগের স্বাধীনতার উপর হস্তক্ষেপ পুরনো ফ্যাসিবাদকে মনে করে দেয়। সচিবালয় প্রতিষ্ঠার অর্ডিন্যান্স জারি হয়েছে 30 নভেম্বর, সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে 11 ডিসেম্বর, এর রায় হয়েছে সেপ্টেম্বর, রায় প্রকাশ হয়েছে পরশুদিন। যে সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে একটা রায়ের আলোকে, যতক্ষণ রায় ঠিক আছে ততক্ষণ পর্যন্ত কি আপনারা পার্লামেন্টে বসে এইটাকে বাতিল করতে পারেন? বড় প্রশ্ন। আমি তো দেখছি দেয়ার ইজ এ ক্লিয়ার কাট ক্ল্যাশ বিটুইন দ্য জুডিশিয়ারি এন্ড দি পার্লামেন্ট। এদিকে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির আলোচনা সভায় বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ কেন বাতিল করতে চায় সরকার, সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। গণভোটের রায় অমান্য করে জনগণের সাথে প্রতারণা করেছে বিএনপি, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিকেলে রাজধানীর শাহবাগে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের গুরুত্ব তুলে ধরতে লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি একথা বলেন। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে চলে গেছে এবং আবারও ফ্যাসিবাদী কাঠামো চালু করতে গণভোট অধ্যাদেশ বাতিল করেছে বলে অভিযোগ করেন 11 দলীয় ঐক্যজোটের নেতারা। দাবি না মানলে গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি দেন নেতারা। জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান। এই হ্যাঁ বলার মধ্য দিয়ে যে রায় বাংলাদেশের মানুষ দিয়েছে, অন্য মন্ত্রীরাও দিয়েছে, আমরাও দিয়েছি, তাহলে আপনার কাছে প্রশ্ন, আপনি কি আপনার দেওয়া ভোটের ফলাফলকে অস্বীকার করবেন? তাহলে আপনি বলেন দাঁড়িয়ে যে না, আমি 12ই ফেব্রুয়ারিতে হ্যাঁ ভোট দেই নাই, তাই আপনি বলেন। তাহলে এই জাতি বলবে না আপনি দ্বিচারিতা করেননি, প্রতারণা করেননি। আর যদি তা না বলবেন যতক্ষণ,
তাহলে আপনার দেওয়া ভোটকে আপনি অস্বীকার করেন সাহস থাকলে মানুষের কাছে দাঁড়িয়ে। দেশে জ্বালানি তেলের সংকট নেই। আগামী 2 মাসে অকটেন এবং পেট্রোলের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। দুপুরে সচিবালয় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। যুগ্ম সচিব বলেন, এই মুহূর্তে ডিজেলের মজুদ আছে 1,43,143 মেট্রিক টন, অকটেন 9,568 মেট্রিক টন এবং পেট্রোলের মজুদ রয়েছে 16,812 মেট্রিক টন। এছাড়া সারা দেশে জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের অভিযানে বৈধভাবে মজুদকৃত 4,69,042 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। জ্বালানি যুগ্ম সচিব বলেন, হরমুজ প্রণালী পার হবার অপেক্ষায় আছে ক্রুড অয়েল বাহী একটি জাহাজ। আরেকটি জাহাজ 18 এপ্রিল রওনা হবে। শর্ত সাপেক্ষে আবারও শ্রমবাজার খুলে দেওয়ার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার দেশটির পুত্রাজায়ায় বাংলাদেশ এবং মালয়েশিয়ার মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে যৌথ ঘোষণাপত্রে এসব বিষয়ে উল্লেখ করা হয়। দ্বিপাক্ষিক বৈঠকে মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতশ্রী রমানান রামাকৃষ্ণ এবং বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। উভয় পক্ষ মালয়েশিয়ার খাত ভিত্তিক চাহিদার উপর নির্ভর করে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় খোলার প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন করবে। একই সঙ্গে উভয় দেশেই শ্রমিক নিয়োগে মানব পাচার সংক্রান্ত চলমান মামলাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। রাজধানী সায়দাবাদে অবৈধ 100-রও বেশি বাস কাউন্টার সিলগালা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন বলছে, অবৈধ এসব বাস কাউন্টারের ফলে সায়দাবাদ এলাকার সড়কে প্রায় দীর্ঘ যানজট তৈরি হয়, ফলে ভোগান্তিতে পড়েন চলাচলকারী সাধারণ মানুষ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলাম জানান, অভিযান পরবর্তী সময় কাউন্টার খোলার চেষ্টা করলে সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে শাস্তি প্রদান করা হবে। যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এখন থেকে সায়দাবাদ বাস টার্মিনালে বরাদ্দকৃত কাউন্টার থেকেই টিকিট বিক্রি করতে হবে বাস কোম্পানিগুলোকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানি সমস্যা দীর্ঘস্থায়ী হলে দেশের অর্থনীতি সংকটে পড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ TCCI সভাপতি তাসকিন আহমেদ। এর ফলে দেশের জিডিপির প্রায় 1.1% ক্ষতির আশঙ্কাও করেন তিনি। রাজধানীর মতিঝিলে DCCI কার্যালয়ে জ্বালানি সংকটের প্রভাব নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় ব্যবসায়ীরা বলেন, চাহিদার তুলনায় জ্বালানি সরবরাহ কম থাকায় দীর্ঘদিন ধরেই দেশের কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। এর সাথে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে দেশের প্রায় 50% শিল্প কারখানা জ্বালানির সংকটে ভুগছে। এজন্য জ্বালানির সংশ্লিষ্ট খাতগুলোর জন্য বাজেটে স্বল্প মেয়াদে বিশেষ বরাদ্দের সুপারিশ করেন তারা। স্থায়ী সমাধান হিসেবে দেশের অভ্যন্তরে গ্যাসকূপ খনন কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান বক্তারা। স্কুল ক্রিকেটারদের বিদেশ সফর করতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জাতীয় স্কুল টুর্নামেন্টে আগের তুলনায় আরও সুযোগ সুবিধা বাড়াতে তাগিদ দিয়েছেন ব্যাটার তাওহিদ হৃদয়। স্কুল ক্রিকেট উপলক্ষে এক সংবাদ সম্মেলনে একথাই বলেন দুজন। কুশল ইয়াসেরের রিপোর্ট। ইকুইপমেন্ট খুব বেশি ছিল না, যেটা এস লেভেলে আসার পরে যে জিনিসগুলো আমরা অ্যাভেলেবেল পাই, বাট স্কুল ক্রিকেট এমন একটা জায়গা এমন হয় যে অনেকের পার্সোনাল জিনিস দিয়ে নামতে হয়, তো এই জিনিসগুলোর ভিতরেও একটা এনভায়রনমেন্ট আছে। এভাবেই ন্যাশনাল স্কুল ক্রিকেট থেকে জাতীয় দলে উঠে আসার গল্প বলছিলেন তাওহিদ হৃদয়। মিরপুর স্টেডিয়ামে টুর্নামেন্ট সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন, যেখানে হৃদয়ের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবারের আসরে 64 জেলা থেকে অংশ নিচ্ছে 350 স্কুলের 8,500-এর বেশি ক্রিকেটার। ম্যাচের সংখ্যা 651। শুক্রবার থেকে শুরু হচ্ছে জেলা পর্যায়ের ম্যাচগুলো, এরপর হবে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলা। এপ্রিলে শুরু হওয়ার কারণে বৃষ্টির কারণে অনেক ম্যাচ বাতিল হয়। তাওহিদ হৃদয়ের চাওয়া টুর্নামেন্টের সময় কিছুটা এগিয়ে আনা। লাস্ট ইয়ার মেবি 1-2 বছর আগে টসে চ্যাম্পিয়নশিপ হয়েছে, যেটা বৃষ্টির কারণে খেলা হয়নি। আমি চাই বা আমরা চাই যে এই টুর্নামেন্টটা যেন বৃষ্টির সিজনে না হয়ে যদি একটু আগে করা যেত, তাহলে প্লেয়াররা সব ম্যাচ খেলতে পারতো। বিসিবির গঠিত সেরা স্কুল দলের হয়ে ভারত সফর করেছিলেন শান্ত। ক্ষুদে ক্রিকেটারদের নিয়ে নিয়মিত বিদেশ সফর আয়োজনের তাগিদ দিয়েছেন তিনি।
টুরি হয়েছিল কেরালাতে দেশের বাইরে, সো ওই টুর্নামেন্টটা আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট ছিল আমার ক্যারিয়ারের জন্য, কারণ ওই টুর্নামেন্টে আমি বেস্ট প্লেয়ার ছিলাম। স্কুল ক্রিকেটটাকে খুব বড় করে দেখা উচিত এবং যত সুন্দরভাবে করা যায় এবং প্লেয়ারদেরকে ওই প্রপার ফ্যাসিলিটিসটা যদি আমরা ইনশিওর করতে পারি, তাহলে আমার মনে হয় যে প্লেয়াররা আরো ভালোভাবে এখানে খেলতে আসবে। এবারও গত আসরের সেরা পারফর্মারদের স্কলারশিপের আওতায় আনা হয়েছে। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।